চাঞ্চল্যকর রামিসা ইস্যুতে এবার নতুন মুখ। খোঁজ মিলল আসামি সোহেলের মুখে উঠে আসা ডলারের। কয়েক ভবন পরে ছিল তার আবাস, নেশার সুবাদে ছিল যাতায়াত। মিরপুরে বৃদ্ধার নির্মম মৃত্যু ঘিরে নেট দুনিয়ায় তোলপাড়। প্রতিষ্ঠিত সন্তানদের কেউই নিতেন না খোঁজ। নোংরা বদ্ধ ঘরে পচে পড়ে থাকে মরদেহ। পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ ঘিরে নানা গুঞ্জন। আলোচনায় উঠে আসছে রাজনৈতিক কোন্দল ইস্যু। রাঙামাটির রাজনীতিকদের চাপের মুখে পদত্যাগ, রয়েছে অভিযোগও। মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে বাজেটে আসছে পুনরুদ্ধার রোডম্যাপ। বিনিয়োগে গতি ফেরাতে এমন উদ্যোগ সরকারের। কর্মসংস্থান সৃষ্টির ওপর সর্বোচ্চ জোর। বাস্তবায়ন সক্ষমতা অধিক গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও একদিন। এরপরই সারা দেশে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। আবহাওয়া অফিসের বার্তা। রাজধানীর পল্লবীর চাঞ্চল্যকর রামিসা ইস্যুতে প্রধান আসামি সোহেল রানা আদালতে বারবার ডলার নামের এক ব্যক্তির কথা বলার পর জন্ম নিয়েছে নতুন আলোচনা। সোহেলের মুখে উঠে আসা নামটির খোঁজ করতে গিয়ে জানা যায় পল্লবী এলাকাতেই বাড়ি এই ডলারের। যে ভাড়া বাসায় শিশু রামিসার ওপর নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে, সেই বাড়ি থেকে কয়েকটি বাড়ি পরেই তার বসবাস। স্থানীয়রা জানান ডলার মাদকাসক্ত এবং পেশায় অটোরিকশা চালক। একই এলাকায় রিকশার গ্যারেজ মেকানিক হিসেবে কাজ করতেন আসামি সোহেল রানা। সে সূত্রেই তাদের মধ্যে পূর্ব পরিচয় ছিল। স্থানীয় বাসিন্দারা আরও জানান ডলার ব্যক্তিগতভাবে ধনী না হলেও তাদের পরিবার অবস্থা সম্পন্ন। তাদের একটি বাড়ি রয়েছে। নেশার খরচ জোগাতেই তিনি অটোরিকশা চালান। 5 ভাই ও 2 বোনের মধ্যে এই ডলার সবার ছোট। ডলারের বড় ভাই সেলিম রায়হান গণমাধ্যমকে জানিয়েছেন প্রায় 19 বছর ধরে পরিবারের সঙ্গে ডলারের কোনো সম্পর্ক নেই। রামিসা হত্যাকাণ্ডে ডলারের সম্পৃক্ততা প্রমাণিত হলে তারও সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সোমবার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের সময় আদালতে হাজির করা হলে সোহেল রানা সাংবাদিকদের সামনে দাবি করে, ধর্ষণ করছে ডলার, মারছেও ডলার, আমি শুধু লাশ গুম করতে চাইছি। এক পর্যায়ে সে আরো দাবি করে মেয়েটাকে এনে দিতে পারলে ডলার আমাকে 2 লাখ টাকা দেওয়ার কথা বলছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ভূঁইয়া বলেন, তদন্ত চলাকালে ডলার নামের একজনের বিষয়ে তথ্য পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি। ডিজিটাল তদন্তেও ঘটনাস্থলে তার উপস্থিতির তথ্য পাওয়া যায়নি, ফলে অভিযোগপত্রে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। প্রথমে কিছুই না বললেও আদালতে এসে হঠাৎ এই দাবি তোলাকে তদন্ত সংশ্লিষ্টরা বিচার প্রক্রিয়া ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হিসেবে দেখছেন। এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মেয়ে জামাতাও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এত সচ্ছল পরিবার, তবুও অবহেলা ছিলেন 75 বছর বয়সী মা। নোংরা বাসায় একাই কাটাতেন জীবন। সন্তানদের কেউ নিতেন না খোঁজ। তাই তো মায়ের মৃত্যুর অনেকদিন হলেও খালি বাসায় পড়েছিল মরদেহ। গেল 31 মে রাজধানীর মিরপুর 11 নম্বরের একটি খালি বাসা থেকে 75 বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। 999-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে মরদেহ বিষয়ে খোঁজ পায়। পুলিশ জানায় মরদেহটি পৌঁছে গিয়ে পোকা ধরেছিল। তবে ঠিক কবে কি কারণে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, পুরো বাসাটি ছিল নোংরা, পরিত্যক্ত ও অগোছালো। দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পল্লবী থানার ওসি মোহাম্মদ হাসান বাসির গণমাধ্যমকে বলেন, নূরজাহান বেগম যে বাসায় ছিলেন সেটি তার মেয়ের বাসা। সেখানে তিনি একাই থাকতেন। বাসাটি খুব নোংরা ছিল। নূরজাহানের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক। মেয়ের জামাতাও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। নূরজাহান বেগমের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে হঠাৎই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে তিনি প্রধানমন্ত্রী দপ্তরে জমা দেন পদত্যাগপত্র। যদিও পরে তা গ্রহণ করা হয়। তবে এদিকে দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হচ্ছে, তার পদত্যাগের পিছনে শুধু অসুস্থতার বিষয়ই নয়, বরং রয়েছে আরও কয়েকটি কারণ।
এর মধ্যে রয়েছে মন্ত্রণালয় কার্যক্রম পরিচালনা নিয়ে মতভিন্নতা, ৩ পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন, প্রশাসক নিয়োগ এবং রাঙামাটি বিএনপি অভ্যন্তরীণ রাজনীতি। রাজনৈতিক সূত্রগুলোর ধারণা এসব বিষয়ই তার পদত্যাগের পিছনে ভূমিকা রাখতে পারে। এদিকে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই রাঙামাটিতে তার সমর্থকরা বিক্ষোভ ও সড়ক অবরোধের কর্মসূচি পালন করেন। তাদের দাবি দীপেন দেওয়ান চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীপেন দেওয়ান শারীরিকভাবে অসুস্থ নন। তার মতে এই পদত্যাগ পাহাড়ি রাজনীতি ও বিএনপির জন্য ক্ষতিকর। অন্যদিকে দীপেন দেওয়ানের পদত্যাগের কারণ হিসেবে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে দূরত্ব ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তুলে ধরেছেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী অমত প্রকাশ করে প্রথম আলোকে বলেন, দীপেন দেওয়ানের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না এবং তার পদত্যাগের প্রকৃত কারণ সম্পর্কেও কিছু জানেন না। এছাড়া কাউখালী উপজেলা বিএনপি জ্যেষ্ঠ সহসভাপতি সাজামং মারমা প্রথম আলোকে দাবি করেন, দীপেন দেওয়ান দায়িত্ব পালনে সক্ষম ছিলেন। তার মতে চাপের কারণেই তিনি পদত্যাগ করেছেন। আজ আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বাংলাদেশে দীর্ঘ দেড় যুগের পুঞ্জীভূত সংকট আর টানাপোড়েনে দেশের অর্থনীতি এখন খাদের কিনারায়। এই ভঙ্গুর দশা থেকে উত্তরণ এবং অর্থনীতির চাকা সচল করতে আগামী অর্থ বছরের বাজেটে একটি বিশেষ পুনরুদ্ধার রোডম্যাপ বা রূপরেখা ঘোষণা করতে যাচ্ছে সরকার। এবারের বাজেটে শুধু ঘাটতি পূরণের প্রথাগত হিসাবই নয়, বরং সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে স্থবির হয়ে পড়া বিনিয়োগের গতি ফেরানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত প্রস্তুত করা বাজেটের সারসংক্ষেপ অনুযায়ী নতুন অর্থ বছরের বাজেটে অর্থনৈতিক পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবারের বাজেটে 13টি অগ্রাধিকার খাত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক পুনরুদ্ধার, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন, আর্থিক খাত সংস্কার এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। সরকার পরিচালনার দায়িত্বে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বাজেটকে অর্থনীতির পুনর্গঠনের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চান। ঈদের ছুটির মধ্যেও তিনি বাজেট নিয়ে ধারাবাহিকভাবে কাজ করেছেন। 9,38,000 কোটি টাকার এই মহা বাজেট আগামী 11 জুন জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ প্রসঙ্গে সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ যুগান্তরকে বলেন, বাজেটের আকার বড় হলেই হবে না, বাস্তবায়ন সক্ষমতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার এবং আর্থিক খাত পুনর্গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আগামী 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা শেষ পর্যন্ত কম বেশি হতে পারে। চলতি অর্থ বছরের 7,90,000 কোটি টাকার বাজেটের তুলনায় এটি প্রায় 1,48,000 কোটি টাকা বেশি, যেখানে প্রায় 19% বৃদ্ধি পেয়েছে। অথচ চলতি অর্থ বছরেই সরকার রাজস্ব আহরণে বড় ঘাটতির মুখে পড়েছে। গত 10 মাসে রাজস্ব ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ফলে সরকারি ব্যয় মেটাতে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বেড়েছে। নতুন বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, নির্বাচিত সরকার হিসেবে বিএনপি সরকার উচ্চাভিলাষী বাজেট করতে যাচ্ছে, কিন্তু যখন রাজস্ব আহরণ দুর্বল এবং অর্থনীতির প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম থাকে, তখন বড় বাজেট বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পাশাপাশি দুর্নীতি দূর করা এবং সুশাসন নিশ্চিত করা সম্ভব না হলে সংকট আরও বাড়বে। নতুন সরকারকে এসব বিষয়েও মনোযোগী হতে হবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামী 3 জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে 4 জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে। সোমবার রাত 9:30টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর 4 দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী 3 জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী 48 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের 26 থেকে 50% এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 1 থেকে 25% এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ
বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 জুন থেকে পরবর্তী 48 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 50 থেকে 75% এলাকায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 25 থেকে 50% এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া 5 জুন থেকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের 50 থেকে 75% এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের 25 থেকে 50% এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।